আলোচিত বিশ্বজিৎ হত্যার দায়ে 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 15 জনের যাবজ্জীবন, খালাস 4। এজেন্সি দালাল চক্রের খপ্পরে হজ যাত্রা অনিশ্চিত অনেকের, নানা অনিয়মের অভিযোগ, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য 2টি ফ্লাইট কাল। মহাসড়কে খানাখন্দ থাকায় কোরবানির ঈদে বাসের অগ্রিম টিকিট দেয়া নিয়ে শঙ্কা, যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেল ও লঞ্চ কর্তৃপক্ষ। রংপুর মেডিকেলের অপারেশন থিয়েটার সহ বেশিরভাগ ইউনিটের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বিকল, ঝুঁকিতে রোগীদের জীবন। এবং আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির 76তম মহাপ্রয়াণ দিবস। কুষ্টিয়ার পুঠিবাড়িতে আয়োজন না থাকায় হতাশা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি এস এম ইকবাল। আলোচিত বিশ্বজিৎ হত্যার দায়ে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন দেওয়া হয়েছে 15 জনকে, খালাস পেয়েছেন 4 জন। বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির একজন শাকিল কারাগারে আছে। এর আগে গত 16 মে আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। 2012 সালের 9 ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দর্জি বিশ্বজিৎ দাসকে। এ মামলায় 2013 সালের 18 ডিসেম্বর 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। 21 আসামির মধ্যে 8 জন কারাগারে, বাকিরা এখনো পলাতক। দণ্ডপ্রাপ্তদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী। এদিকে বিশ্বজিৎ হত্যা মামলার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 জনের মধ্যে 6 জনের সাজা কমলেও এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ রবিউল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং মাহবুবুর রহমান নাহিদ, ইমদাদ হক ইমদাদ, জিএম রাশিদুজ্জামান ওরফে শাওন, মীর মোহাম্মদ নুর আলম লিমনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওরফে সাইফুল, কায়েম মিয়া ওরফে টিপুকে মৃত্যুদণ্ড থেকে তাকে খালাস প্রদান করেছে। ন্যায় বিচার স্বার্থে এবং ন্যায় বিচারমূলক বিচার পেয়েছি আমরা, এবং গোলাম মোস্তফার বিরোধী কিছু ছিল না এবং গোলাম মোস্তফাকে খালাস দিয়েছে এবং এই বিচারে আমরা সন্তুষ্ট। রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও এরই বলি হয়েছিলেন পুরান ঢাকার দর্জি দোকানে বিশ্বজিৎ দাস। 2012 সালের 9 ডিসেম্বর 18 দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় কুপিয়ে হত্যা করা হয় তাকে। এক নজরে দেখে নেব এই মামলার আদ্যোপান্ত। 9 ডিসেম্বর 2012 রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় ছাত্রলীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় পথচারী বিশ্বজিৎ দাসকে। চাপাতি, রড আর লাঠির আঘাতে সবার সামনেই নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। আসামিরা সবাই ক্ষমতাসীন দলের সংগঠন কর্মী হওয়ায় সমালোচনায় পড়ে সরকার। এ ঘটনায় 9 ডিসেম্বর সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। পরদিন গণমাধ্যমে প্রকাশিত ছবি আর ভিডিও দেখে হাইকোর্টের একটি বেঞ্চ ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। এরপর 7 আসামিকে গ্রেফতার করা হয়। মামলা হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। 2013 সালের 5 মার্চ বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী 21 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। মামলার গুরুত্ব বিবেচনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় মামলাটি। 2013 সালে আসামিদের মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। রায়ের 1 সপ্তাহ পর আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসলে 26 ফেব্রুয়ারি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করেন প্রধান বিচারপতি। নিম্ন আদালতে 8 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জন আসামি রাজন ও লিমন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 11 জন আসামি পলাতক রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। বাতিল হওয়া ফ্লাইটের হজ যাত্রীদের জন্য আগামীকাল অতিরিক্ত 2টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম সকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন। আজ নির্ধারিত সময়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10:55 একটি ফ্লাইট ছেড়ে যায়। আগামীকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। হজ ক্যাম্প পরিচালক আরও জানান, এবছর 1,27,128 যাত্রীর হজ করতে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 70,000 যাত্রীর ভিসা হয়েছে, 37,000 ভিসা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তবে 20,000 হজ যাত্রী ভিসার জন্য এখনো আবেদন করেন। দুটো বিমান কালকে যাচ্ছে, মদিনাতে যাবে আর কি। আমাদের হাতে প্রায় 25-26 হাজারের মতন ভিসাযুক্ত পাসপোর্ট আমাদের কাছে আছে। অতএব আমরা আশাবাদী যে কোনো সমস্যা হবে না এবং আজকে কোনো ফ্লাইট ক্যান্সেলের সংবাদ এ পর্যন্ত আমাদের কাছে আসে নাই। আমাদের প্রতিদিনই কিন্তু একটা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের আশাহত হবার মতন কোনো কারণ নাই। আমরা আশা করছি যে সবকিছুই ঠিকঠাক মতো চলবে এবং আমাদের সকল সম্মানিত হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন। এজেন্সির দালাল চক্রের খপ্পরে পড়ে হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে অনেক যাত্রীর। এছাড়া চুক্তির বাইরে কোনো এজেন্সি হজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করায় ভোগান্তি পোহাচ্ছেন কেউ কেউ। এ নিয়ে ক্ষোভ বাড়লেও হজ অফিস বলছে অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আর কোনো ফ্লাইট যাতে বাতিল না হয় সেজন্য যাদের ভিসা হয়েছে তাদের আগে পাঠাতে ব্যবস্থা নিতে বিমানের কাছে তালিকা পাঠানোর কথা ভাবছে হজ অফিস। তাফসির বাবুর উপর। সাভারের এই বৃদ্ধ হজযাত্রী চুক্তিমতো টাকা পরিশোধ করলেও হঠাৎ করেই জানতে পারেন তার পরিবর্তে হজে যাচ্ছেন অন্য এক যাত্রী। এ নিয়ে দিশেহারা এই বৃদ্ধ অভিযোগ করতে আসেন হজ ক্যাম্পে। অনলাইনে ঢুকে আমরা দেখছি যে আঙ্গুটা বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে? এখানে আইসিআর বললো যে ট্রাভেল এজেন্সি অভিযোগ দিয়ে আঙ্গুটা বাতিল করাইছে। কি অভিযোগ দিয়ে সেটা তার জানি। তার মতো আরো অনেকেই টাকা দিয়েও প্রতারণার শিকার হয়ে এখন হজ যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তায়। এর পাশাপাশি অনেক এজেন্সি হজ যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন হজ যাত্রীরা। আমি আবার টাকা দিয়ে আবার যাবো, এই সমস্ত আল্লাহ আমার দিছে, সবাইই আছে সেই যোগ্যতা। কিন্তু আপনার জায়গায় কি আরেকজনকে দিয়ে অলরেডি দিয়ে হয়েছে। আমাদেরটা রিপ্লেস হয়ে গেছে, আমি কেন করছে এটা দেখতে আসছেন। যে টাকা চুক্তি ছিল এই টাকা পুরোটাই দেওয়া হয়েছে, বাড়তি আরো 10,000 টাকা চাচ্ছে। কালকে বলছে যে টাকা না দিলে ফ্লাইট ক্যান্সেল করে দিবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে সরাসরি এজেন্সির কাছে টাকা জমা দিলে প্রতারণার ঘটনা ঘটত না। তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হজ ক্যাম্প পরিচালকের। হাজী সাহেব যদি কোনো মধ্যস্বত্বভোগীর কাছে টাকা দেন আর তিনি যদি এজেন্টকে সেটা পরিশোধ না করেন তাহলে তো এজেন্ট সেই হাজী সাহেবকে কিভাবে নিজের টাকা দিয়ে তো এজেন্ট নিয়ে যাবেন না। কোনো হজ যাত্রীকে যদি এইভাবে বঞ্চিত করে অন্য হাজিকে নিয়ে যাওয়া হয় তাহলে এ ব্যাপারে তার একটি ড্রাস্টিক অ্যাকশন হবে। এ ব্যাপারে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি। এদিকে যথারীতি টিকিট বুকিং দিয়েও শত শত যাত্রী ভিসা না পাওয়ায় বাতিল হচ্ছে একের পর এক হজ ফ্লাইট। এক্ষেত্রে বিমানকে ভিসা পাওয়া যাত্রীদের তালিকা দেওয়ার কথাও ভাবছে হজ অফিস। প্রায় 25,000 হজ যাত্রী ভিসা নিয়ে অপেক্ষা করছেন। বিমান স্পষ্ট ধারণা দিতে পারবেন যে কোন কোন এজেন্সি তার কাছে থেকে টিকিট বুকিং দিছিলেন এবং তাদের ভিসা হয়েছে কিনা। অনলাইনে আমি তাকে তালিকা দিতে পারি। যে সমস্ত হজ যাত্রীর ভিসা করতে সম্ভব হয়েছে সেই সম্ভবকৃত হজ যাত্রীদের আমি তালিকা তাদেরকে প্রোভাইড করব। বাতিল হওয়া 19টি ফ্লাইটের প্রায় 7,500 যাত্রীর জন্য বাড়তি ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হজ অফিস। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে। ঝিনাইদহে দিনে দুপুরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত এক, খুনি শনাক্ত, দাবি পুলিশের। ঈদুল আজহার বাকি 1 মাসেরও কম সময়। তবে মহাসড়কে খানাখন্দ থাকায় এখনো অগ্রিম টিকিট দেয়া নিয়ে শঙ্কায় বাস মালিকরা। অন্যদিকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট ঈদের 2 সপ্তাহ আগে থেকে দেয়া হবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এছাড়া 22 আগস্ট নাগাদ ট্রেনের অগ্রিম টিকিট দেয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শত বাধা পেরিয়েও মানুষ শেকড়ের টানে ঘরে ফেরে। তবে ঈদযাত্রার সবচেয়ে দুশ্চিন্তার কারণ পরিবহন ব্যবস্থা। এবারের ঈদুল আজহাকে সামনে রেখেও চিন্তার ভাঁজ এখন ঘরমুখো মানুষের।
বেশিরভাগ মহাসড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অগ্রিম টিকিট দেয়া হবে কিনা তা নিয়ে শঙ্কায় বাস মালিকরা। তবে সড়ক মেরামতের আশ্বাস পেলে আগস্টের 15 তারিখের পর অগ্রিম টিকিট দেয়া হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রাস্তা নিয়ে তারা জরিপ করতেছে, কিভাবে গাড়ি চালাবে, কয় টিপ চালাবে, যাতে যাত্রী হয়রানি না হয়। যেখানে আগে 20 টিপ চলতো সেখানে এখন 10 টিপে আনতে হবে। এরকম চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি এবং আশা করি 15 তারিখের পরে এটা আর কি ডিসিশন দেওয়া হবে যে কবে টিকিটটা ছাড়া হবে। তুলনামূলক আরামদায়ক আর সাশ্রয়ী হয় রেল ভ্রমণে যাত্রীদের ঝোঁক বরাবরই বেশি। যাত্রীদের কথা মাথায় রেখেই ঈদের 3 দিন আগে ও পরে 7টি রুটে দেওয়া হবে বিশেষ ট্রেন। পাহাড়তলা সৈয়দপুর অসবে আমরা বেশ কিছু অতিরিক্ত ক্যারেজ মেরামত করছি। অধিকাংশ বিদ্যমান যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতে আমরা ক্যারেজের সঙ্গে বাড়ানোর চেষ্টা করব। সামগ্রিকভাবে অন্যান্য বছরের মতো গত রমজান মাসে যেরকম ছিল, আমাদের সার্ভিস পরিধি এটা সংকুচিত হবে না, কিছুটা বর্ধিত করানোর জন্য আমরা চেষ্টা করব। দক্ষিণাঞ্চলের যাত্রীদের অন্যতম বাহন লঞ্চেও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য যাত্রীবাহী লঞ্চে ঈদের 1 সপ্তাহ আগে ও পরে মালামাল পরিবহন করা হবে না বলে জানিয়েছে লঞ্চ মালিকরা। ঈদের 1 সপ্তাহ আগে থেকে আর মালামাল বাংলাদেশের কোনো রুটেই কেউ নেয় না ঈদের 1 সপ্তাহ আগে। আবার ঈদের পরে 1 সপ্তাহ কেউ মাল আনে না, কারণ তখন যাত্রীর একটু চাপ থাকে, লোকজন শুয়ে আসতে চায়। 1 দিন 2 দিনের মধ্যে সবাই যেতে চায়, যেই জন্য কেবিনের সমস্যা হয়। কিন্তু আগে পিছিয়ে গেলে কোনো সময় কোনো লাইনে বাংলাদেশে 50% উপরে কেবিন হয় না। আসছে ঈদুল আজহায় ঈদযাত্রা বিড়ম্বনা মুক্ত করতে সব পক্ষই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সকলের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সহায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিএনপি বিভিন্ন দলের সাথে ঐক্য করলেও নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। সকালে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে পথসভা শেষে কথা বলেন মন্ত্রী। পরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদিতে 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঘমারা সেতুর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সহায়ক সরকার বলে সংবিধানে কিছু নাই। নির্বাচন হবে সংবিধান অনুসারে এই ক্ষমতাসীন দলের অধীনে, কিন্তু নির্বাচন কমিশনের সামগ্রিক তত্ত্বাবধানে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক, এটাই আমরা সকলে চাই এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে, এটি আমাদের প্রত্যাশা। অন্য কোনো কিছু করার কোনো ক্ষমতা বিএনপি নাই, কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। বরিশালের আগৈলঝাড়ার সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। বরিশাল সার্কিট হাউসে দ্বিতীয় পর্যায়ে তদন্ত কার্যক্রম পরিচালনা শেষে সাংবাদিকদের কথা জানান তদন্ত কমিটির প্রধান। এ সময় বরিশালের তৎকালীন জেলা প্রশাসক কেন তারিক সালমনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন সে বিষয়টিও তদন্ত করা হবে বলে জানান তিনি। স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে গত 7 জুন তারিক সালমনের বিরুদ্ধে মামলা করেছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজু। এ ঘটনা তদন্তে সরকার 5 সদস্যের কমিটি গঠন করে। সরকারি কর্মকর্তা সরকারি দায়িত্ব পালন কালেই তার মামলাটি হয়েছে। এই মামলাটি সেই বিষয়টি আমরা দেখব আর কি দেখব, আর এই পরবর্তী উদ্ভূত যে পরিস্থিতিগুলো হচ্ছে সেটি আমরা দেখব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের অপসারণের দাবিতে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। এতে বিভাগের ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনরত শিক্ষকরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাসিমা জামানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত 2 আগস্ট অনাস্থাপত্র দেন উপাচার্যের কাছে। ঝিনাইদহে দিনে দুপুরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও একজন।
দুপুরে শহরের আরাবপুর চানপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, দুপুরে ঝিনাইদহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন ও তার বন্ধু শামীম মোটরসাইকেলে করে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা ফিরোজকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং এসে আমরা ভিকটিমের মোটরসাইকেল উদ্ধার করি এবং আশপাশে আমরা প্রাথমিকভাবে তদন্তপূর্বক দুষ্কৃতিকারীদের নাম ঠিকানা জানতে পেরেছি। তাদের বিষয়ে গ্রেফতার অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা তাদের ভিতরে আভ্যন্তরীণ কোন্দল। আমরা খবর পেয়েছি যে 2 মাস আগে এই যে ভিকটিম যিনি মারা গেছেন তিনি এক ব্যক্তিকে মেরে পা ভেঙে দিয়েছিলেন। ওই ব্যক্তি সুস্থ হওয়ার পরেই আজকে এই ঘটনার উদ্ভব। বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের পর মাথা মোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার কাউন্সিলর রুমকি ও তুফানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এই নির্দেশনা দেন। এর আগে তৃতীয় দফায় 2 দিন জিজ্ঞাসাবাদ শেষে কাউন্সিলর রুমকি ও তুফান সরকারকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবারও 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ভগ্নিপতি তুফানের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে গত 28 জুলাই সালিশ বৈঠক ডেকে এক কলেজ ছাত্র তার মায়ের মাথা মুড়িয়ে দেয় বগুড়া পৌরসভার কাউন্সিলর রুমকি ও তার সহযোগীরা। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর রুমকি ও তুফান সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। বাংলা সময় আরো থাকছে। যশোর জেনারেল হাসপাতাল ভবনের ফাটল বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা, আতঙ্কে রোগীরা, ভয়ের কারণ নেই দাবি কর্তৃপক্ষের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার সহ বেশিরভাগ ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রগুলো দীর্ঘদিন ধরে বিকল। এতে করে রোগীদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের দাবি, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে সব। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। হাসপাতালের অতি স্পর্শকাতর একটি ইউনিট হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। এখানে রয়েছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। চিকিৎসা শাস্ত্রের নিয়ম অনুযায়ী এই কেন্দ্রের রোগীদের এবং ওই যন্ত্রগুলোকে সচল রাখতে একটি নির্দিষ্ট মাপের তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এই জন্য স্থাপন করা হয় 6টি শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন, কিন্তু এর সবগুলোই এখন বিকল। ফলে প্রচণ্ড গরমে একদিকে যেমন রোগীদের জীবন সংকটাপন্ন, অন্যদিকে মেশিনগুলো বিকল হওয়ার পথে। এখানে এসিগুলো নষ্ট হয়ে আছে, যার কারণে পেশেন্টদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এখানে ভেন্টিলেশন তো এসির উপরেই ডিপেন্ডেন্ট, যার জন্য এত গরমে রোগীদের তো আসলে খুব সমস্যা হচ্ছে। লাস্ট স্টেপে রোগী ছাড়া কিন্তু এই ইউনিটে কেউ আসেন না। তো কর্তৃপক্ষের কাছে আমি আশা করব এই জিনিসগুলো যাতে খুব দ্রুতভাবে নজর দেওয়া হয়। একই চিত্র হাসপাতালের অপারেশন থিয়েটারগুলোতেও। 9টি বিষয়ের অপারেশন থিয়েটারের মধ্যে জেনারেল সার্জারি সহ নাক, কান, গলা, চক্ষু এবং গাইনি বিভাগের সবগুলো শীতাতপ মেশিনই এখন বিকল। ফলে জরুরি এই কেন্দ্রে চিকিৎসকদের অস্ত্রোপচার করতে হচ্ছে ফ্যান চালিয়ে। আমাদের 5টা এসি জেনারেল ওটিতে, 5টার মধ্যে 3টাই নষ্ট, 2টা কোনো রকম চলে। স্ট্যান্ড ফ্যান ইউজ করি, তারপরেও অনেক ঝামেলা হয়, অনেক সময় লোডশেডিং হয়। আমরা অপারেশন করতে গেলে বিশেষ করে গাউন, মাস্ক, ক্যাপ পরে থাকলে আমাদের গা ঘেমে যায়, অনেক সময় ঘামও আমাদের রোগীর অপারেশন ফিল্ডে পড়ে যায়। হাসপাতালের পরিচালক সমস্যাগুলোর কথা স্বীকার করে জানালেন, বিষয়গুলো তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছেন। মন্ত্রণালয়ের পরামর্শ মতো নিমুট সার্টিফিকেট জোগাড়ের জন্য আমরা নিমুটকে লিখেছি, এইগুলো প্রক্রিয়াধীন আছে। আর আমরা স্থানীয়ভাবে মেরামতের জন্য খুব চেষ্টা করতেছি। বর্তমানে এই হাসপাতালের 290টি শীতাতপ নিয়ন্ত্রিত মেশিনের মধ্যে 100টির বেশি অচল। কর্তৃপক্ষ পুরনোগুলো সংস্কার সহ নতুন করে আরও 55টি শীতাতপ মেশিনের চাহিদাপত্র পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন নারী ও শিশু সহ অন্তত 15 জন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার 6 বাড়িয়া গ্রামে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার হাসান মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষ বাবুল মিয়ার পক্ষের এক যুবককে কটূক্তি করে।
এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে আজ দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভাঙচুর করছে, তারপর মানুষ উদ্ধার 2-3-4-5 জন হসপিটালে লয়ে গেছে। সাফল রান্দা হকিস্টি ককটিক মারতাছে, বুম মারতাছে। আমি গুরু দূরে দৌড়ে টাইনা লাগতাছি না, আর আমরা গায়ে মারতে হয় হেরা গুরু টাইনা লয়ে গেছে। দুপক্ষকেই ফাঁকা করে দূরে তাড়িয়ে দিই এবং ঘটনাস্থল থেকে একজনকে অ্যারেস্ট করি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। চট্টগ্রামের চাকতাইয়ে চালপট্টিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চালের গুদাম সহ 15টি দোকান। ভোররাতে এ অগ্নিকাণ্ড হয়। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে নগরীর লামারবাজার, চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের 10টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় সকাল 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে 3টি চালের মিল, গুদাম ও পাইকারি দোকান সহ কমপক্ষে 15টি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নগদ টাকা, হিসাবের খাতা, বাকি খাতা আপনার সব জেলে চাই। শ্রমিক, তারপরে মানুষ এভাবে 5-10 আনছে, এরা দাঁড়ায় রয়েছে। এরা দাঁড়া থাকছে, এরপরে 10-15 মিনিট আমাদের মোটর নাই, এই নাই, পানি নাই, এগুলো তো মানুষ মেশিন খারাপ। একটা ফায়ার সার্ভিসের মেশিন কেমন খারাপ থাকবে? আমরা লোড স্টেনার দিয়ে সাক করে পানিগুলোকে অধিক সতর্কতার সাথে ব্যবহার করতে হচ্ছে। অনেকগুলো আমাদের ফার্ম অলরেডি বসে গেছে। তাই আমরা দীর্ঘক্ষণ চেষ্টা করে যে বিশাল যে মার্কেট, গেঞ্জি মার্কেট, এই মার্কেটটাকে আমরা সেভ করতে সক্ষম হয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নবজাতকের বাবার অভিযোগ, 3 দিন আগে ঠাকুরগাঁওয়ে শিশুটির জন্ম হয়। পায়ুপথ না থাকায় গতকাল সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির পর কোনো চিকিৎসক বা নার্স শিশুটির কোনো ধরনের খোঁজখবর নেয়নি এবং কোনো ওষুধ দেয়নি বলে অভিযোগ করেন শিশুটির বাবা। এ কারণে শিশুটি মারা যায় বলে অভিযোগ করেন তিনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শারীরিক নানা জটিলতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। বলতেছে অক্সিজেন নাই, আমরা কোথায় পাবো অক্সিজেন? বললাম যে অক্সিজেন আপনারা যদি না পাবেন তো আমরা কি বাসায় তৈরি করবো? আপনারা একটু চেষ্টা করে দেখেন না। বাচ্চাটা আমার অক্সিজেনের অভাবে মারা গেল। আমার সামনেই সে বলতেছিল যে কিছু রিলিজ দিচ্ছে আর কি রুগীকে। তো আমি ওনার কাছে হাত জোর করে বললাম যে স্যার, আমার রুগীটাকে খুব জরুরি, অন্তত 2 মিনিটের জন্য আসেন। নিশ্চয় বিচার চাচ্ছি আমি এটার। আমার সন্তানের সাথে যা হয়েছে এরকম আর যেন আর কারো সন্তানের সাথে না হয়। অক্সিজেন দিলেই যে ওই বাচ্চাটা ভালো হবে এমন কোনো কিন্তু না, ঠিক আছে? এই বাচ্চাগুলো অক্সিজেনের জন্য মারা যায় না। হ্যাঁ, মারা গেছে তার সেপ্টিসেমিয়া ছিল, ভিতরে আপনার আরো হেমোডাইনামিক অ্যাবনর্মালিটি, সেগুলোর জন্য মারা গেছে। এবং ওই মুহূর্তে দেখেন অত অল্প সময়ের মধ্যে এগুলো বাচ্চাকে ম্যানেজ করার মতো সেরকম সিচুয়েশন থাকে না। যশোর জেনারেল হাসপাতালের পুরাতন ভবনের একাংশে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন রোগী, নার্স ও চিকিৎসকরা। ফাটল অংশ বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 30 জুলাই ভবনটির নিচতলার বারান্দায় ফাটল দেখা দেয়, সেই সাথে বারান্দার গ্রিলগুলো বাঁকা হয়ে যায়। বিষয়টি কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগকে জানালে তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা বাঁশ দিয়ে সাময়িক ব্যবস্থা করে। ভবনটি ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের, কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে ভবনের প্রায় 300 মানুষের মধ্যে। দ্রুত সংস্কার করা না হলে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। 1956 সালে নির্মিত যশোর জেনারেল হাসপাতালের জরাজীর্ণ এই পুরাতন ভবনে চলছে মেডিসিন, গাইনি ও সার্জারি বিভাগের কার্যক্রম। অফিসে জানার পর থেকে যখন এই বাসের ঠেকনো দিয়ে যায়, তখন এ দেখে রুগীর লোকেরা আরো আতঙ্কে পড়ে যায়। কোনো বিবাদ হওয়ারই সম্ভাবনা থাকবে না, সেই ধরনের একটা কাজ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। গণপূর্ত বিভাগকে জানায়, পরিদর্শন করে ওনারা শনিবারে এখানে ওরা সাময়িক ব্যবস্থা নিয়েছেন যাতে ছাদটার কোনো দুর্ঘটনা না ঘটে। রাজধানীর বনশ্রীতে রহস্যজনকভাবে মৃত গৃহকর্মী লাইলির দাফন সম্পন্ন হয়েছে। সকালে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের দাসিয়ার ছাড়াই তাকে দাফন করা হয়। ভোরে তার লাশ পৌঁছার পর থেকেই স্বজনদের
আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। লালিকে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা। এদিকে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় লাইলির 2 সন্তানের দায়িত্ব নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। 5 মাসের বেতন পায়, সে টাকা পাওয়ার জন্য বাসায় চলে গিয়েছে। পরে টাকা চাইছে, তার সাথে নাকি অনেক কিছুই বকাবকি দিছে। বকাবকি দেওয়ার পরে সবাই মিলে এর অত্যাচার করে মেরে ফেলছে। এখন 2টা বাচ্চা আছে, তার ছেলে মেয়ে, তার কি হবে? আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তার 2টি নিষ্পাপ শিশু বাচ্চা রয়েছে, তার প্রতিপালনের জন্য কোনো একটা ব্যবস্থা সরকার করে, এটি আমাদের দাবি। চুয়াডাঙ্গায় জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার মামলায় গ্রেপ্তার 2 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এ নির্দেশ দেন। এর আগে গ্রেপ্তারকৃত কনস্টেবল নাসিমা খাতুন ও জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানায় এক নারী কনস্টেবল সহ 3 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর খুলনা ও যশোর থেকে নাসিমা খাতুন ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি কনস্টেবল রবিউল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে রাজবাড়ীতে মোল্লা রফিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মোল্লা রফিক সহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতরাতে পুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে রফিককে গ্রেফতার করে। ভালো নেই খুলনার বিভিন্ন উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দারা। নানামুখী সমস্যা নিয়ে বসবাস করা এই এলাকার মানুষ বঞ্চিত সামাজিক নিরাপত্তা ও মৌলিক চাহিদা থেকে। সরকারিভাবে খাস জমিতে বসবাস করলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পরিবারগুলো রয়েছে অনিশ্চয়তায়। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। মাটির রাস্তা, কাদা পানিতে মাখামাখি, সরু গলিপথ, চারিদিকে বর্ষার পানি। রাত হলেই জ্বলে ওঠে প্রদীপের আলো, বাইরে ঘুটঘুটে অন্ধকার। এটি খুলনার রূপসা উপজেলার পাচানি গুচ্ছ গ্রাম। এখানে বসবাসরত 30 পরিবারের ভোগান্তির শেষ নেই। বর্ষার পানিতে প্রায় 4 মাস বাড়ির আঙিনা থাকে নিমজ্জিত। দৈনন্দিন কর্মকাণ্ড ও স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। প্রায় একই অবস্থা জেলার অন্যান্য উপজেলার গুচ্ছ গ্রামগুলোর। এখানকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ বসবাস করলেও এলাকার উন্নয়নে কেউ খোঁজ খবর রাখে না। এই এলাকার মানুষ বঞ্চিত রয়েছেন সরকারি অনুদান ভিত্তিক সকল সুযোগ সুবিধা থেকেও। একজন লোক আসতে গেলে আরেকজনের গায়ে বাঁধে, খুব সরু রাস্তা। বৃষ্টির সময় আসলে সব পানি জমে একেবারে ঘর বাড়ি সব তলায় যাবে। দিন কারেন্ট করে এখন এই যে খাম্বা আইছে, এখনো কারেন্টের কোনো খোঁজ নেই। ভূমিহীনদের জন্য 2006 সাল থেকে পর্যায়ক্রমে 3 থেকে 5 শতক খাস জমির ওপর ঘর নির্মাণ করে খুলনায় যাত্রা শুরু হয় গুচ্ছ গ্রামের। সেই থেকে এখনো পর্যন্ত জমির দলিল বুঝে পায়নি এখানে বসবাস করা পরিবারগুলো। সে কারণে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীরা এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আমরা জমির কোনো দলিল পাইনি, অনেকে আমাদের হুমকি দেয় যে জমির দলিল পত্র নেই, এই জায়গাতে বাড়ই উঠাই দেবো। যদি জায়গা থাকতো তাহলে কি আমরা দরিদ্র, এই সরকার 3 শতক জায়গা দিছে, জায়গা আমরা এসে কেউ থাকতাম? সরকারিতে বেলা কিছু আসে, আমার কোনোদিন এই যে মেম্বার যেই আসুক না কেন এই জায়গা কোনো কিছু আমাকে দেই না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, গুচ্ছ গ্রামের উন্নয়ন অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে পরিবারগুলোকে জমির দলিল সহ সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। ভিজিএফ কার্ড দেওয়া, তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া সহ যে বিভিন্ন কার্ড আছে সেগুলো আমরা দিয়েছি। আর তাছাড়া সেখানে আপনার সামাজিক সমস্যা সেখানে তেমন নেই, সেখানে অবস্থা ভালো। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনার রূপসা, দিঘলিয়া, কয়রা ও পাইকগাছা উপজেলার গুচ্ছ গ্রামে 300 পরিবার বসবাস করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 2 বছর আগে মাদারীপুরে খনন করা 9টি খালের বেশিরভাগ অংশই ভরাট হয়ে গেছে। পানির অভাবে এলাকার কৃষকরা জমিতে সেচ সুবিধা না পাওয়ায় উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন। পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রাকৃতিক কারণেই পলি জমে ভরাট হয়ে গেছে। জেলা প্রশাসক জানালেন, শিগগিরই ভরাট খালগুলো পুনরায় খনন করা হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
34 লাখ টাকা ব্যয়ে 2014-15 অর্থ বছরে মাদারীপুর শহরের ইটের পুল থেকে কালকিনির পাথুরিয়া পাড়ের খালটির 2.5 কিলোমিটার অংশ খনন করে ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্স। কিন্তু সেই খালটির পুরোটাই এখন পলি পড়ে ভরাট হয়ে গেছে। একই সময় 7 কোটি টাকা ব্যয়ে সদরের 7টি ও রাজৈর উপজেলার 2টি খাল খনন করা হয়। বর্ষা মৌসুমে খালগুলোতে পানি পরিপূর্ণ থাকার কথা থাকলেও এর বেশিরভাগই ভরাট হয়ে গেছে। আর কর্তৃপক্ষের নজরদারি না থাকায় খালগুলো কচুরিপানা সহ ময়লা আবর্জনায় ভরে গেছে। এতে জমিতে পানি সরবরাহের অভাবে ফসল কম উৎপাদন হবার আশঙ্কা কৃষকদের। যার যার জায়গা দখলে যাইয়া ভরত করিয়া বাড়ি করিয়া লাইছে, এখন আর খাল নাই। সরকার কোটি কোটি টাকা খরচা কইরা খাল কাটে খনন করে, কিন্তু আমরা সময় মতন পানি পাইতেছি না। জমির পাশে পাইপ গাড়ি, তখন ওখান থেকে নিচের থেকে উঠাই, কিন্তু আমরা এছাড়া তো পানির কোনো সংগ্রহ করার জায়গা নাই। এই খালে যদি পানি আসে তাহলে আমাদের এলাকার জনগণের সুবিধা হয়। জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তার দাবি, প্রাকৃতিক কারণে খালগুলোতে পলি পড়ে ভরাট হয়ে গেছে। বিলের মাটিটা যদি সিল্টেড বেশি হয়, বৃষ্টিতে তখন ওই মাটিটা ধুয়ে খালের ভেতর এসে জমা হয় সচরাচর, এবং এই ধরনের ক্ষেত্রে খালটা বেশি ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্য শুকিয়ে যাওয়া খালগুলোকে বাঁচাতে শিগগিরই পুনরায় খনন করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। এগুলা যদি সবসময় সংস্কারের আওতায় না রাখা হয় তাহলে এগুলা তো বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে যেগুলো বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, এগুলো আমরা আবার সরকারি সাহায্য এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে আবার পুনঃখননের এবং খননের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ও জলবায়ু বায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে জেলার সদর ও রাজৈর উপজেলায় 34 কিলোমিটার খাল খনন করা হয়। সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জের উন্নয়নে রাজুক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি প্রয়োজন বলে মনে করেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হেতাইফি। দুপুরে নগরীর চাষাপাড়ায় ভাষা সৈনিক সড়কের মেরামত ও উন্নয়ন কাজের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় শহরের রাজুকের অধিগ্রহণকৃত সম্পত্তি এবং সিটি কর্পোরেশনের নির্মিত 5টি মার্কেট পুনরায় সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের আহ্বান জানান মেয়র। এছাড়া জাইকার অর্থায়নে আগামী 1.5 মাসের মধ্যেই ভাষা সৈনিক সড়কটির উন্নয়ন কাজ শেষ হবে বলেও জানান আইফি। সেই সঙ্গে সড়কের 2 পাশে আরসিসি ড্রেন এবং যান চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করা হবে বলেও জানান তিনি। দীর্ঘদিন আমাদের আইনি লড়াই চলছে, এখনো আমরা আইনে আছি। তো মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল, আপনারা জানেন যে উনি বছরখানেক আগে এখানে আসছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে 5টা মার্কেট ফেরত দেওয়ার কথা ডিআইটি, ওইগুলি উনি ফেরত দিয়ে দিবেন এবং অব্যবহৃত জায়গাগুলি উনি নিয়ে নেবেন। নোয়াখালীতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ফিরোজ শাহ মাইজ ভান্ডারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করে আসছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। পরে 15টি অভিযোগ দিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সকালে ফেনী শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় বক্তারা জাতির পিতার খুনি নূর চৌধুরী সহ অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। ঝিনাইদহের সরকারি কেসি কলেজ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এছাড়া বাগেরহাট, গাইবান্ধা, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গাতেও একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। যশোরের বেনাপোলে সাংবাদিক আজিজুল হককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বিজিবি সদস্যের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। দুপুরে যশোরের শার্শায় যশোর বেনাপোল মহাসড়কে মানববন্ধন করা হয়। এ সময় মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বিজিবি কর্নেল আরিফের অপসারণ দাবি করেন বক্তারা।
একই ঘটনার প্রতিবাদে নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিক আজিজুল হকের উপর নির্যাতনের ঘটনায় জড়িত বিজিবি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তার সুর আর বাণী পেন্ডুলামের মতো দোলায় বাঙালির অন্তর। সীমাহীন প্রেম, প্রকৃতি, প্রার্থনা, জীবন এবং জগতের সব অনুভূতি মিশেছে যেন তার গানে। তার সঙ্গীত শ্রোতাকে ভাষায় অজানা অনুভূতির সন্ধান দেয়। এই সঙ্গীতেই সবচেয়ে আপন করে পাওয়া যায় তাকে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির ৭৬তম মহাপ্রয়াণ দিবস। বুকের গহীন কোণে পেতে রাখা পৃথিবীর সবচেয়ে সুন্দর আসন, সেই হৃদি পদ্মাসনে যে থাকে, যার সঙ্গে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিনি কথা, তার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ লিখেছেন অসংখ্য গান। অন্তর্ভুকে এই গান শুনে আজও সমান তালে নেচে ওঠে বাঙালির অন্তর। কখনো বা সেই অন্তরেই সৃষ্টি হয় মধুর মোহন সংকট। তাই বাঙালি মাত্রই রবীন্দ্র গানে মুগ্ধ। তবে শূন্যতা, সংশয়, অতৃপ্তি, প্রেম আর প্রেমহীনতার কথা শুধু নয়, রবির গানে নানাভাবে ব্যক্ত হয়েছে প্রকৃতি, দেশপ্রেম, প্রার্থনা সহ বিশ্ব চরাচরের যেন সমস্ত অনুভূতি। রবির গান বাণী প্রধান, কিন্তু সুরের ক্ষয় তিনি চাননি। তাই তো রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, ভয় পাচ্ছে সুর ভুলি, ছিন্নতার জয় হয় না, তা হয়নি। তার বাণী আর সুর অন্তর্লীন রূপে বিচিত্র ব্যাপ্ত। তিনি আইরিশ সুর, স্কটিশ সুর বা আরো অনেক ধরনের বিশ্ব সঙ্গীতের বিভিন্ন সুরকে তিনি গ্রহণ করেছেন এবং নিজের মতো করে সৃষ্টি করেছেন। একইভাবে কীর্তন, বাউল বা আরো অন্যান্য লোকসঙ্গীত রয়েছে, সেই সমস্ত গানের প্রবাহমানতাও কিন্তু রবীন্দ্রনাথের গানের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। সময়ের আবর্তে বোধ পাল্টায়, পাল্টে যায় রুচিও। কাল অগ্রসর হচ্ছে বলে রবীন্দ্রসঙ্গীতের বিপত্তি নয়, অগ্রসর হচ্ছে না বলেই বিপত্তি। রবীন্দ্রসঙ্গীত রয়ে যাবে বিশ্বাস, পরিশীলন ও মানবতার অনিরুদ্ধ উৎস হয়ে, অনিঃশেষ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কবিগুরুর প্রয়াণ দিবসে কুষ্টিয়ার কুঠিবাড়িতে নেই কোনো আয়োজন। কবির স্মৃতি বিজড়িত স্থানে ঘুরতে এসে হতাশ দর্শনার্থীরা। তাদের দাবি, কবির প্রয়াণ দিবসে তার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আয়োজন করা হোক স্মরণ উৎসব। কুষ্টিয়া থেকে এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কবি চলে গেছেন, রেখে গেছেন দীর্ঘ পথের চরণ চিহ্ন। কুষ্টিয়ার শিলাইদহে বসে কবি রচনা করেছেন অসংখ্য কালজয়ী গান, কবিতা। 22শে শ্রাবণ এলেই তাই শূন্যতা ভর করে কবি ভক্তদের মনে। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে কবির প্রয়াণ দিবসে কুঠিবাড়িকে ঘিরে নেই কোনো আয়োজন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কবি ভক্তরা। তাদের দাবি, নতুন প্রজন্মকে রবি ঠাকুরের সৃষ্টিকর্মের সাথে পরিচয় করিয়ে দিতে প্রয়াণ দিবসেও আয়োজন করা হোক স্মরণ উৎসব। দর্শনার্থী হিসেবে খুবই হতাশ, এখানে কোনো আয়োজন নেই। আমরা চাই প্রতি বছর যেভাবে জন্মবার্ষিকী পালন করা হয় ঠিক সেভাবেই যেন মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ছোটদেরকেও তো শেখাতে হবে যে এই দিনে উনি চলে গেলেন। হয়তো দেখা যাবে উনি ছোটরা 25শে বৈশাখটা মনে রাখছে, কিন্তু 22শে শ্রাবণটা আর মনে রাখছে। আগামীতে কবির প্রয়াণ দিবসে কুষ্টিয়ার শিলাইদহে অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। ভবিষ্যতে অবশ্যই আমাদের চিন্তা আছে যে আমরা 22শে শ্রাবণী অনুষ্ঠানটা করব এবং অনুষ্ঠানটা জাতীয় পর্যায়ে করার আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে এবং কালচারাল মিনিস্ট্রি আছে। সবার সাথে আমি লিখিতভাবে এবং ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যেন অনুষ্ঠানটা জাতীয় পর্যায়ে করা হয়। 1889 থেকে 1901 সাল পর্যন্ত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এ সময় অসংখ্য গান, কবিতার পাশাপাশি বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরীও রচনা করেন তিনি।
সময় সংবাদ, কুষ্টিয়া। এ পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচিত বিশ্বজিৎ হত্যার দায়ে 2 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 15 জনের যাবজ্জীবন, খালাস 4। এজেন্সির দালাল চক্রের খপ্পরে হজ যাত্রা অনিশ্চিত অনেকের, নানা অনিয়মের অভিযোগ, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য 2টি ফ্লাইট কাল। মহাসড়কে খানাখন্দ থাকায় কোরবানির ঈদে বাসের অগ্রিম টিকিট দেয়া নিয়ে শঙ্কা, যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেল ও লঞ্চ কর্তৃপক্ষ। রংপুর মেডিকেলের অপারেশন থিয়েটার সহ বেশিরভাগ ইউনিটের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বিকল, ঝুঁকিতে রোগীদের জীবন। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির 76তম মহাপ্রয়াণ দিবস। কুষ্টিয়ার কুঠিবাড়িতে আয়োজন না থাকায় হতাশা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।